This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজকে দুই রাজ্যের ভোটের ফলাফল হরিয়ানা এবং জম্মু কাশ্মীর টান টান উত্তেজনার মধ্যে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। দুই রাজ্যে ভোট গণনা, দুইটি রাজ্যেই 90টি করে আসন, ম্যাজিক ফিগার দুটি রাজ্যেই 46 এবং এখনো পর্যন্ত যে পাওয়া খবর তাতে হরিয়ানাতে কিন্তু এগিয়ে রয়েছে শুরুতেই কংগ্রেস। বিভিন্ন যে বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন অর্গানাইজেশনের তরফ থেকে করা হয় সেখানে কিন্তু কংগ্রেসকেই এগিয়ে রাখা হয়েছিল, যদিও সব সময় যেই বুথ ফেরত সমীক্ষা মিলে যায় তা কিন্তু না, এবং তার হাতে গরম উদাহরণ সদ্য সমাপ্ত লোকসভা ভোট। এবারে লোকসভা ভোটে সবাই কিন্তু প্রায় 400 কাছাকাছি বিজেপিকে নাম্বার দিয়েছিল এবং এই রাজ্যে কিন্তু বলা হয়েছিল বিজেপি বিপুল সাফল্য পাবে, যদিও শেষ বেশ কিন্তু সমস্ত কিছু দাবিকে নস্যাৎ করে দিয়ে বুথ ফেরত যে সমীক্ষা সেই সমীক্ষা কিন্তু একদম মেলেনি। এখন দেখার এইবারে এই হরিয়ানা এবং জম্মু কাশ্মীর সেখানে কিন্তু বুথ ফেরত সমীক্ষা মেলে কিনা। জম্মু কাশ্মীর অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ 370 ধারা বিলোপের পর জম্মু কাশ্মীরে প্রথম বিধানসভা ভোটে মুখোমুখি লড়াই, একই সঙ্গে লোকসভা ভোটের পর এই কিন্তু লড়াই, সরাসরি লড়াই হরিয়ানাতে কংগ্রেসের সঙ্গে ভাজপার। আমরা চলে যাবো নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এখনো পর্যন্ত কি আপডেট খবর আছে, কি ট্রেন্ড আছে হরিয়ানাতে? দেখো, বুথ ফেরত সমীক্ষাকে সঠিক প্রমাণ করে দিয়েছে, অর্থাৎ জনতার রায় যে কংগ্রেসের দিকে অনেকখানি, সেটা খুব পরিষ্কার হচ্ছে। যদিও বলবো এটা একেবারে প্রাথমিক ট্রেন্ড। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হরিয়ানাতে প্রায় 60টি আসন, কখনো তুল্যমূল্য কমাবেড়া করছে, কখনো 57, কখনো 58, কখনো 60, এরকমভাবে, কিন্তু অধিকাংশ আসনেই কংগ্রেস এগিয়ে রয়েছে। এবং হরিয়ানাতে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন এজেন্সির যে বুথ ফেরত সমীক্ষা তাতে জানানো হয়েছিল হরিয়ানাতে কিন্তু এবার একটা কংগ্রেসের দাপট দেখা যেতে পারে এবং সেই সম্ভাবনা প্রবল রয়েছে, তার দিকেই কিন্তু নিশ্চয়তা যাচ্ছে। সকালে যখন প্রাথমিক রাউন্ড গণনা শুরু হয় সেখানে দেখা যাচ্ছিল 20টি আসনে এগিয়ে থেকে শুরু করেছিল কংগ্রেস, সেখানে 2টো আসনে এগিয়ে ছিল বিজেপি। বেলা বাড়ছে, আসন এগিয়ে থাকার যে নিরিখ সেই নিরিখ বাড়ছে। প্রাথমিক গণনায় 57টা আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং মাত্র 18 থেকে 19টা, কখনো 19টা হচ্ছে, কখনো 18টা হচ্ছে, ফলে কিছু আসনে তুল্যমূল্য লড়াই হচ্ছে, সেই আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ফলে ব্যবধান যে অনেকটা বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে চিত্রের পরিবর্তন হচ্ছে হরিয়ানাতে, এটা খুব পরিষ্কার। এবং এবারের যে ভোট, সেই ভোট একেবারে একটা চ্যালেঞ্জ এবং বলা যেতে পারে এখানে কিন্তু বিজেপি লোকসভা নির্বাচনের পর তাদের পরীক্ষার একটা জায়গা ছিল, সেই পরীক্ষায় যে খুব ভালোভাবে তারা উত্তীর্ণ হতে পারবে না এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে। এবং যে নেতৃত্ব স্থানীয় যে দলগুলো রয়েছে এবং তারা যেভাবে কংগ্রেসের দিকে সমর্থন ঝুঁকিয়ে দিয়েছিল, তাতে কিন্তু এটা খুব পরিষ্কার যে এবারে এই কংগ্রেসের জায়গা থেকে হরিয়ানাতে একটা ভালো ফলের দিকেই এগোচ্ছে। কিন্তু আবার বলবো প্রবীর, এটা প্রাথমিক ট্রেন্ড, কোথাও দ্বিতীয় রাউন্ড, কোথাও তৃতীয় রাউন্ড গণনা সবে মাত্র হয়েছে। এবং আজকে কিন্তু যেমনভাবে নির্বাচনের ফলাফলের দিকে যদি তাকাও, তাহলে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, ভূপিন্দর সিং হুডা এবং কংগ্রেসের ভিনেশ ফোগাট ছাড়াও প্রচুর এরকম হেভিওয়েট নেতা রয়েছেন যাদের আজকে ভবিষ্যৎ ঠিক হবে যে তারা নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারবেন নাকি পরাজিত হবেন। কিন্তু সব দিকে যা দেখা যাচ্ছে, গণনার সবে 2 ঘন্টা হয়েছে, প্রাথমিক 2 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, সেই প্রাথমিক 2 ঘন্টায় কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। দেখো, দেখতে দেখতে আবার হরিয়ানার আসন চলে গেল, 58টা আসনে এগিয়ে কংগ্রেস এবং বাকি অল্প কিছু আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি। প্রত্যেক মুহূর্তে একটা বদল ঘটছে এবং দুরাজ্যের ফলাফলের দিকে যদি তাকাও, এবার আমরা একটু জম্মু কাশ্মীরের দিকে যাই। 370 ধারা বিলোপের পর সেখানে এই প্রথম নির্বাচন হচ্ছে, ফলে সেই নির্বাচনের পরিস্থিতির দিকে যদি তাকাও তাহলে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে একই রকমভাবে হরিয়ানার মতোই সেখানেও কিন্তু কংগ্রেসের দিকে পাল্লা ভারী এবং সেখানে একা কংগ্রেস নয়, তার জোটসঙ্গীও রয়েছে। ফলে এই যে পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছ, একেবারে কি পরিস্থিতি, কংগ্রেস এনসি জোট
সেখানে কিন্তু তারা দাপটের সঙ্গে লিড করছে কংগ্রেস এনসি জোট। হরিয়ানার মতনই ছবিটা কিন্তু কাশ্মীরেও সেই এফেক্ট হচ্ছে, অর্থাৎ 370 ধারা যে একটা ফ্যাক্টর হয়েছে সেটা খুব বলাই চলে। এবং জম্মু কাশ্মীরে এই মুহূর্তে কংগ্রেস এগিয়ে 39টি আসনে, কংগ্রেস এগিয়ে 39টি আসনে, বিজেপি এগিয়ে 32টি আসনে। ফলে এই মুহূর্তে এবং অন্যান্যরা 3টি এবং পিডিপি আরও 3টি আসনে এগিয়ে রয়েছে। এই সার্বিক চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক মুহূর্তের ফলাফলের আপডেট আমরা নিশ্চয়ই দিতে থাকবো, কিন্তু যে দুটো রাজ্যের দিকে আজকে আমাদের নজর ছিল সেটা হচ্ছে হরিয়ানা আর আরেক দিকে হচ্ছে জম্মু কাশ্মীর। এই দুটো জায়গায় কি ফলাফল, কিন্তু দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে একদিকে কংগ্রেস এবং এনসি জোট তারা এগিয়ে চলেছেন, আর একদিকে দেখা যাচ্ছে হরিয়ানাতে কিন্তু কংগ্রেস দাপট দেখাচ্ছে, একাধিপত্য দেখাচ্ছে। ফলে দুটো রাজ্যেই কিন্তু বিজেপি বিরোধী ঝড় এই মুহূর্তে বয়ে যাচ্ছে, অন্তত প্রাথমিক ট্রেন্ডে সেটা পরিষ্কার। প্রবীর, হ্যাঁ, একটা বিষয় আমি তোমার কাছ থেকে জেনে নেবার চেষ্টা করব যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া হরিয়ানাতে, সেটাই কি আমি জানি না, এটা এখন সবে ট্রেন্ড, সেটা আর কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আমার ধারণা অনুযায়ী, আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। এই ট্রেন্ড অনুযায়ী যদি শেষ পর্যন্ত তার প্রতিফলন ঘটে মেশিনে গিয়ে, তাহলে কি প্রতিষ্ঠান বিরোধিতায় কাল হয়ে দাঁড়ালো হরিয়ানার ক্ষেত্রে বিজেপির কাছে? একদম তাই, প্রতিষ্ঠান বিরোধী একটা ঝড় আমরা দেখতে পাচ্ছি। এবং তুমি যা ট্রেন্ড বলছো সেই ট্রেন্ড হঠাৎ করে ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাওয়ার মতো নয়। তুমি দেখো কংগ্রেসের সংখ্যাটা এখন 7-এ চলে গেল, 7টা আসনে এগিয়ে গেছে কংগ্রেস। ফলে এটা বোঝা যাচ্ছে হরিয়ানাতে যে দাপট তারা দেখাচ্ছে, যতই বেলা বাড়ুক খুব একটা যে চিত্রের পরিবর্তন ঘটবে সেটা খুব পরিষ্কার। এবং ইতিমধ্যেই দিল্লিতে আমরা যেটা জানতে পারছি, দিল্লিতে কংগ্রেসের দপ্তরে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। ফলে প্রতিষ্ঠান বিরোধী ঝড় বটেই রয়েছে। লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী বলেছিলেন এইবার 400 পার, সেটা মুখ থুবড়ে পড়েছে এবং উত্তরপ্রদেশ কম আসন দিয়েছিল। দেখা গেছিল সর্বভারতীয় ক্ষেত্রে একটা বিজেপির মুখ থুবড়ে পড়া। তারপরে এটা একটা বলতে পারো একটা অ্যাসিড টেস্ট ছিল, সেখানে দেখা যাচ্ছে হরিয়ানাতে ওই অবস্থা। এবং 370 ধারা বিলোপ, সেখানেও কিন্তু কাশ্মীরে, জম্মু কাশ্মীরেও কিন্তু খুব ভালো একটা ফ্যাক্টর হয়েছে, এবং যার ফলে একটা প্রতিষ্ঠান বিরোধী ঝড় কিন্তু দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে। ওখানে এনসি এবং তার সঙ্গে কংগ্রেসের জোট, আর এখানে হরিয়ানায় কংগ্রেস, দুটো ক্ষেত্রেই কিন্তু প্রতিষ্ঠান বিরোধী ঝড় বয়ে চলেছে। এবার প্রবীর দেখতে হবে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস কি এগিয়ে থাকা নিরিখটা আরো বাড়িয়ে ফেলতে পারে, না কোথাও কোনো হাড্ডাহাড্ডি বা কাটে টাক্কা হবে। কিন্তু এখনো পর্যন্ত যে আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে, প্রথমেই বলবো আমি অবশ্যই তোমার কাছে আসবো সুচারু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু নমস্কার, প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে ট্রেন্ড, তাতে হরিয়ানাতে সরকার গড়তে চলেছে কংগ্রেস, এবং জম্মু কাশ্মীরে নেক টু নেক ফাইট হচ্ছে। কি বলবেন, প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় কি আপনাদের পালে হাওয়া এনে দিচ্ছে হরিয়ানাতে? প্রতিশ্রুতির বেলুন এতদিন ধরে ফুলিয়ে রেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষকে জুমলা দিতে দিতে মানুষকে কোণঠাসা করে দিয়েছেন, অপমানিত করেছেন হরিয়ানার মানুষকে, হরিয়ানার মেয়েদেরকে। হরিয়ানায় ব্রিজভূষণকে নিয়ে পাশে বসিয়ে সমগ্র হরিয়ানাবাসীকে অপমান করেছেন। রুটি রুজি রোজগার বাসস্থানে হরিয়ানাকে পিছনে ফেলে দিয়েছেন মাথাপিছু রোজগারে। হরিয়ানার কিষান, হরিয়ানার পালোয়ান আর হরিয়ানার জওয়ান, 3জনকেই ঠকিয়েছে নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার, মনোহর লাল খট্টরের সরকার। তার জবাব সুদে আসলে হরিয়ানার মানুষ দিয়ে দিয়েছে। একদমই ধন্যবাদ আমাদের সঙ্গে সৌম্য, ধন্যবাদ। আপনি কি আমাদের সঙ্গে লাইনে আছেন সৌম্যবাবু? কথা বলছিলাম সৌম্য আইচ রায়ের সঙ্গে। প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া তো অবশ্যই কাজ করছে। আমি চলে যাব আবারও নিউজ রুমে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর কাছে। সুচারু, এর সঙ্গে সঙ্গে আরও একটা মজার বিষয় যেটা হয়েছে, সাধারণত আমরা এইরকম জিনিস দেখতে পাই না, এগুলো পরে আসে। এই যে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা, সেই বুথ ফেরত সমীক্ষার সঙ্গে আবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসতে পারেন এটা নিয়েও একটা সমীক্ষা চালিয়েছে, এবং সেখানে খুব মজাদারভাবে নাম উঠে এসেছে 1 নম্বরে ভূপেন্দ্র সিং হুডার। আবার তার পুত্রও রয়েছে কিন্তু দৌড়ে, দীপেন্দ্র সিং হুডা। সুচারু, একদম ভূপেন্দ্র সিং হুডা কিন্তু অবশ্যই দাবিদার, এবং তার পুত্রও রয়েছে, দুজনেই দাবিদার। কংগ্রেস হাইকমান্ড
আজকে দুপুরেই হয়তো সেই গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নেবেন, কিন্তু এখন প্রাথমিক ট্রেনটা তার দেখছেন। একটু আগে যে ছবি দেখাচ্ছিলে, আমি আবার বলবো সেই ছবি দেখানোর জন্য যে কংগ্রেসে একেবারে এই মুহূর্তে উচ্ছ্বাসের ছবি, লাড্ডু বিতরণ হচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও ভোটের এই ফলাফলের প্রাথমিক 2 ঘন্টা দেখে কংগ্রেস নিশ্চিত হরিয়ানায় তারা প্রায় ক্ষমতা দখলের পথে। এবং শুধু তাই নয়, জম্মু কাশ্মীর যে 370 ধারা বিলোপ নিয়ে একটা দেখা গিয়েছিল অনমনীয় মনোভাব দেখাতে, অমিত শাহ, নরেন্দ্র মোদী বারবার তারা সংসদে একেবারে জোর গলায় বলেছেন যে ঠিক কাজ হয়েছে 370 ধারা বিলোপ। কিন্তু কোথাও না কোথাও জম্মু কাশ্মীরবাসীর মনে একটা জায়গা তৈরি করেছিল এই 370 ধারা বিলোপ হয়ে যাওয়াটা। সেটা ভোট বাক্সে বা ইভিএমে তারা কি দেখিয়ে দিলেন যে না বিষয়টা ঠিক হয়নি, সিদ্ধান্ত ঠিক হয়নি? সেটাই কি তারা প্রমাণ দিলেন? এই মুহূর্তে জম্মু কাশ্মীরে কিন্তু তুমি যদি দেখো 27টা আসনে কংগ্রেস এগিয়ে গেল, এবং হরিয়ানাতে আমি আবার বলছি বেলা বাড়ছে, কংগ্রেসের আসন সংখ্যা এগিয়ে থাকার নিরিখে আরও বাড়ছে, এবং এই মুহূর্তে হরিয়ানাতে কংগ্রেস 57টা আসনে এগিয়ে গেল, বিজেপি এগিয়ে রয়েছে 27টি আসনে, অর্থাৎ 20টা আসনের ডিফারেন্স প্রবীণ। ফলে বুঝতে পারছো যে হরিয়ানায় কংগ্রেস প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। এবং তুমি যেটা বললে ভূপেন্দ্র সিং হুডা, অবশ্যই হরিয়ানায় তিনি খুব খারাপ সময়ে দলের পাশে ছিলেন, লড়েছিলেন, এবং শুধু তাই নয়, ভূপেন্দ্র সিং হুডার সাথে সাথে তার ছেলে, তাকেও দেখা গিয়েছিল একেবারে চেলে ফেলতে, এবং দিন 15 আগেও ভূপেন্দ্র সিং হুডা প্রায় 75টি জনসভায় অংশ নিয়েছিলেন এবং কার্যত চেলে ফেলছিলেন হরিয়ানা। এবং সেখানে যে একটা ফ্যাক্টর হয়েছে, অবশ্যই মুখ্যমন্ত্রীত্বের দাবিদার থাকবে, কিন্তু হাইকমান্ড যার নামে শিলমোহর দেবে তিনিই হবেন মুখ্যমন্ত্রী। ফলে আমরা শুধুমাত্র কয়েকটা নাম যেগুলো ঘোরাফেরা করছে জল্পনাতে, সেই নামগুলো নিয়ে আলোচনা করছি। আমরা পিতা পুত্র, এটাও কিন্তু খুব মজাদার সুচারু। দেখো, আমরা পিতা পুত্রর নাম নিয়ে আলোচনা করছি, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা তারা করছেন না, পর্দার আড়ালে থাকলেও কিন্তু তারা ভেসে রয়েছেন রণদীপ সিং সুরজেওয়ালা এবং কুমারী শৈলজা। সুচারু, একদম একদম রণদীপ সিং সুরজেওয়ালাও রয়েছে। আবার এমন নয় যে এখন নির্বাচনে লড়ছেন না বলে, তুমি জানো ভারতীয় সংসদীয় গণতন্ত্রেই সিস্টেম রয়েছে, যে কোনো সময় কাউকে অন্য কোনো আরো একটু প্লিজ তোমাকে আমি থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী। রাজা গোপাল বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। সবে মাত্র কাউন্টিং শুরু হয়েছে, ঘন্টা দেড়েক অতিক্রান্ত, সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে হরিয়ানাতে এগিয়ে রয়েছে, অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস, এবং জম্মু কাশ্মীরেও কিন্তু নেক টু নেক ফাইট হলেও পাল্লা ভারী কংগ্রেসের দিকে। পুরো বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করছেন রাজা গোপাল বাবু? হ্যাঁ, দেখুন, মানে হরিয়ানাতে 2টো টার্মে ছিল বিজেপি যে কোয়ালিশন গভর্নমেন্ট, তাদের কোনো টার্মই তাদের নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ছিল না। তারা সাথী তারা জোগাড় করে তারা সরকার গড়েছিল, এবং মাঝে মধ্যেই দেখা গেছিল যে সাথীরা বিদ্রোহ করে উঠেছে, এবং যে তাকে হরিয়ানার যে ফাউন্ডেশন সেটা যে যথেষ্ট দুর্বল ছিল বোঝা গেছিল। এবং যখন ফার্ম লজ নিয়ে যখন আন্দোলন হলো, হরিয়ানার কৃষকরা ব্যাপকভাবে সেই আন্দোলনে অংশ নিয়েছিল, বোঝাই যাচ্ছিল যে সেখানকার মানুষ, বিশেষ করে কৃষক সমাজ এবং কৃষক সমাজের সঙ্গে জড়িত যে সমস্ত মানুষেরা আছেন, তারা বিজেপির বিরুদ্ধেই ভোট দিতে চলেছে। এবং এক্সিট পোলেও আমরা একই খবর পেয়েছি। সুতরাং যে ট্রেন্ড, আর্লি ট্রেন্ড যেটা এখনো পর্যন্ত রয়েছে, আমার ধারণা সেই দিকেই হয়তো যাওয়ার সম্ভাবনা রয়েছে। জানি না, যতক্ষণ না গোনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ওই আর্লি ট্রেন্ডের উপরই করেই বলতে হচ্ছে। তবে আমার মনে হয় যা এক্সিট পোলের প্রেডিকশন এবং আর্লি ট্রেন্ড যেটা দেখা গেছে, দুটোই মনে হয় একই থাকবে। কেননা একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর সেখানে হরিয়ানাতে ছিল, এবং জাটেদের বড় অংশ সেখান থেকে রুলিং যেটা জাট, তারা বিজেপির সাথে খুব একটা ছিল বলে সেরকম শোনা যায়নি। এবং একই দিকে জম্মু কাশ্মীরে যে ইলেকশনটা হচ্ছে উপত্যকাতে, যেটাকে কাশ্মীর ভ্যালি আমরা বলি, সেখানে বিজেপির খুব একটা মানে খুঁটি নেই, এবং তাদের সহসাথী দল যারা খুবই 2-1জন ছোট ছোট পার্টিকে তারা রেখেছে, তাদের ভিত্তিটা হচ্ছে জম্মু থেকেই, জম্মু রিজিয়নের, সেখানে অর্ধেকের কিছু কম আসন আছে। জম্মু রিজিয়নেই বিজেপির ভরসা ছিল, সেখান থেকেই তারা বেশ কিছু ভোট পাবে এবং সিট পাবে। এখন সেখানেও যদি দেখা যায় বিজেপির পরাজয় হচ্ছে, তাহলে বুঝতে হবে যে বিজেপির যে ট্র্যাডিশনাল ভোট ব্যাংক সেখানে বোধহয় কোথাও ধাক্কা লেগেছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা বোঝার সময় আসেনি। তবে জম্মু কাশ্মীরের যে নির্বাচন হয়েছে, 60-65% মানুষ ভোট দিয়েছে, এটাই গণতন্ত্রের যায়। যেই পার্টি আসুক না কেন,
সেখানে যে গণতন্ত্রের পতাকা উড়েছে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া, সংঘর্ষ ছাড়া, হত্যা ছাড়া, হিংসা ছাড়া যে ভোট হয়েছে সেটাই সত্যি আমাদের দেখা। সেখানকার মানুষ মেইন স্ট্রিমের সঙ্গে সংযুক্ত হয়েছেন, সেটাই গণতন্ত্রের জয়। কে পার্টি জিতলো সেটা গৌণ ব্যাপার, সেটা আমরা কিছুক্ষণ পরেই হয়তো ট্রেন থেকে বুঝতে পারবো। কিন্তু যেটাই ঘটুক না কেন জম্মু কাশ্মীর আমি বলবো সেটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে একটা বড় জয় যে জম্মু কাশ্মীরকে আমরা মেনস্ট্রিমের মধ্যে আনতে পেরেছি। রাজাগোপাল বাবু, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, দীর্ঘদিন ধরে এটাকে আপনি রপ্ত করছেন। জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপের পরে প্রথম ভোট যদি দেখা যায় সেখানে কংগ্রেস এবং তার সহযোগী দল ন্যাশনাল কনফারেন্স ক্ষমতায় এলো, সেক্ষেত্রে কতটা দুরূহ হবে জম্মু কাশ্মীরে সরকার চালানো তাদের পক্ষে, যেহেতু কেন্দ্রে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার? রাজাগোপাল বাবু, হ্যাঁ দেখুন, মানে যেখানে খেয়াল রাখতে হবে জম্মু কাশ্মীর বিধানসভায় 5টা গভর্নরের নমিনি সেখানে থাকেন, অন্য সব জায়গাতেই মোটামুটি থাকে, কিন্তু 5 জন নমিনি রয়েছে এবং গভর্নর কাকে কাকে তার নমিনি করবে মোটামুটি পরিষ্কার, বাইরে থেকে বোঝা যায়। সুতরাং এবং জম্মু রিজিয়ন থেকে বিজেপি প্রায় 35টার উপর যে আসন পাবে এটাও আমার ধারণা মনে হয় পরিষ্কার। এখন এই জায়গায় দাঁড়িয়ে যারা আসবে তাদের পক্ষে সরকার চালানো কিছুটা তো কষ্ট হবার সম্ভাবনা আছে, কিন্তু তারা যদি এসেই বলে 370 ধারা আবার ফিরিয়ে আনবো, সেটা ধরনের সেটার যে তো একটা রাজ্যের বিধানসভার পক্ষে সম্ভব নয়। তাদের প্রথম কাজটা হবে সেটা ইউনিয়ন টেরিটরি থেকে রাজ্যতে নিয়ে যাওয়া, এবং সেটা করতে গেলে সংবিধানের পরিবর্তন বা পার্লামেন্টের সংশোধনের প্রয়োজন আছে। সেটা আমার মনে হয় না এই মুহূর্তে সম্ভব। তবে হ্যাঁ, সেখানে তারা যদি উন্নয়ন করতে চান নিশ্চয়ই হ্যাঁ সেখানকার কংগ্রেসে আসুক, তারা জাতীয় সাথী করুক না কেন, সেখানকার উন্নয়ন অত্যন্ত জরুরি। সেখানকার বিরাট সংখ্যক মানুষ কিন্তু হতাশ হয়ে পড়ে আছেন, দীর্ঘদিনের সন্ত্রাসে শিক্ষিত মানুষের চাকরি নেই। এটা তারা চাইবে প্রথম সেখানে কর্মসংস্থান হোক এবং ইকোনমিক অ্যাক্টিভিটি হোক, ট্যুরিজম যেটা ওদের মেন বিজনেস সেটা নর্মাল অবস্থায় আসুক, তাহলেই কিন্তু সেখানে হয়তো কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ট্যুরিজম রিলেটেড অনেক ধরনের ব্যবসা সেখানে গড়ে উঠবে। জম্মু কাশ্মীরের সেই পটেনশিয়াল আছে, সে সুইজারল্যান্ড অফ দ্য ইস্ট বলা যেতেই পারে। সেটাকে যদি তারা নজর দেয় আমার মনে হয় অর্থনীতি পাল্টালে সবকিছুই পাল্টাবে। কে আসবে কে আসবে না সেটা আমাদের মতন বিশ্লেষকের কাছে একেবারেই আনইম্পর্টেন্ট, কিন্তু আমরা যেটাই চাই যেই আসুক সেই জম্মু কাশ্মীরের সাধারণ মানুষের কথা ভাববে এবং সেখানে যাতে বেকারিত্ব দূর হয় এবং সব মানুষের মোটামুটি ভাবে সমানভাবে বেঁচে পড়ার অধিকার পায়, এটাই তারা যাতে দিতে পারে যেই আসুক এটাই হবে মানুষের একমাত্র কাজ। তবে যে প্রশ্নটা আপনি করলেন, হ্যাঁ যে যদি ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের যদি সরকার তৈরি হয় এবং পিডিপি যদি তাদের সঙ্গে না আসে বা কি হয় আমরা এখনই বলতে পারছি না, চালানো বেশ কষ্টকর। এবং অনেক ছোট ছোট দল আছে, আপনি দেখবেন ইঞ্জিনিয়ার রশিদ তিনি কিন্তু বারামুল্লা থেকে জিতেছিলেন, তার একটা নিজস্ব সংগঠন তৈরি হয়েছে এবং এরকম ইঞ্জিনিয়ার রশিদের যে পার্টি এবং আরো অনেক ছোট ছোট পার্টি আছে, তারাও যে উপত্যকায় যে সিট পাবে না তা কিন্তু নয়। কিন্তু কংগ্রেস এনসিপি যে জোট সেটা নিঃসন্দেহে তারা হয়তো ভালো ফল করবে বলে ট্রেন থেকে বোঝা যাচ্ছে, কিন্তু সরকার চালানো বেশ দূরও হতে পারে, কেননা ছোট ছাত্রীদের সঙ্গে নিলে তাদের নিজস্ব এজেন্ডা আছে, সেগুলো তারা ফুলফিল করতে চাইবে এবং সেটা একটা জোটের পক্ষে একটু মুশকিল তো হবেই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। রাজাগোপাল বাবু কথা বলছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। আবারও চলে যাব নিউজরুমে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু নিঃসন্দেহে অনেকটাই দুরূহ যদি কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি এবং অন্যান্য রাজনৈতিক দল মিলে মিলিঝুলি একটা সরকার করে কাশ্মীরে, সেটা কিন্তু রীতিমতো টাফ, যেহেতু কেন্দ্রে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার, যেমনটা বললেন রাজাগোপাল বাবু। সুচার একদম রাজাদার যে বিশ্লেষণ শুনলাম আমরা, সেখানে খুব স্পষ্টভাবেই তিনি বলে দিলেন যে জম্মু কাশ্মীরের সমীকরণটা কি। কিন্তু এটাও ঠিক, জম্মু কাশ্মীরে কিন্তু বিজেপির খুঁটি অতটা শক্ত নয়, ফলে জম্মু কাশ্মীর যে খুব একটা সঙ্গে যাবে সেটা নিয়ে তারা কনফিডেন্ট দেখায়নি। 370 ধারা বিলোপকে তারা ভেবেছিলেন যে একটা সর্বাত্মকভাবে এফেক্ট পড়বে, বিজেপির দিকে পাল্লা ভারী হবে, কিন্তু সেটা হয়নি। বিজেপি ভাবলে চলবে না, সেখানে যে তাদের খুঁটি নরম এবং সেভাবে তাদের যে সহযোগী দলগুলো রয়েছে সেগুলো খুব ভালো জায়গায় নেই, সেটা খুব পরিষ্কার। কিন্তু হরিয়ানা নিয়ে একটা বিরাট আশা ছিল ভারতীয় জনতা পার্টি, সেটা কার্যত ধাক্কা খেলো। এবং তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তের বেশ কিছু বড় লিডার
যাদের নির্ভর করে হয়তো হরিয়ানার রাজনীতি সমীকরণ বদলায়, ফলে তারা কে কে এগিয়ে রয়েছেন। ভিনেশ ফোগাট, তুমি তার কথা খানিকটা আগেই বলছিলে, ভিনেশ ফোগাট কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। নায়েব সিং তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন এবং তিনিও বড় ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এলো, ভিনেশ সিং এবং ভিনেশ ফোগাট এবং নায়েব সিং। ফলে ভিনেশ ফোগাট কিন্তু একটা ইয়াং ফেস এবং ভিনেশকে নিয়ে একটা হরিয়ানার রাজনীতিতে নতুন পরিকল্পনা, নতুন জল্পনা, অনেক কিছু যেটা তুমি বলবে সেগুলো রয়েছে। ফলে জুনালাতে এগিয়ে প্রার্থী ভিনেশ ফোগাট। ভিনেশ কি মুখ্যমন্ত্রীর দাবিদার হতে পারে? একেবারে তাই। সেই দাবিদারের তালিকায় ভিনেশ কিন্তু ঢুকে রয়েছে অনেক আগে থেকে। তাকে রাহুল গান্ধী ভীষণ পছন্দ করেন। কংগ্রেসের হাইকমান্ডের অনেক নেতাই আছেন যারা ভিনেশকে খুব পছন্দ করেন এবং ইউথ লিডার হিসাবে ভিনেশের এই পর্ব থেকে উত্থানের একটা জায়গা তৈরি হতে পারে। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পাচ্ছি, ভিনেশ কিন্তু প্রথম থেকেই, গণনার প্রথম থেকেই এগিয়ে রয়েছে। বড় ব্যবধানে ভিনেশ এগিয়ে রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে সেই ব্যবধানটা কত সেটা আরও স্পষ্ট হওয়া যাবে। ভিনেশ ফোগাট হরিয়ানার কি পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন, এই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। কিন্তু আবার বলবো, সাথে কিন্তু অন্যান্য জনের নামও রয়েছে, 4 থেকে 5 জন দাবিদার রয়েছে। কংগ্রেস হাইকমান্ড কার নামে শিলমোহর দেয় সেটা দেখার, কিন্তু সেদিক থেকে দাঁড়িয়ে এই তুল্যমূল্য লড়াইয়ে কিন্তু পাল্লা ভারী ভিনেশের দিকেই। কারণ ভিনেশও দেখা গিয়েছিল হরিয়ানার নির্বাচনের সময় একেবারে সবসময় রাজপথে ছিলেন, স্ট্রিট কর্নার থেকে মিছিল, সভা, সব কিছু ক্ষেত্রে ভিনেশকে দেখা গিয়েছিল এবং তিনি বলেছিলেন যে হরিয়ানায় একটা ড্রাস্টিক চেঞ্জ তিনি আনবেন যদি তারা ক্ষমতায় আসেন এবং সরকার গড়েন। ফলে এক্ষেত্রে যা নিশ্চিতকরণের দিকে এগোচ্ছে, কংগ্রেসের ক্ষমতায় আসা কিন্তু বোধহয় সময়ের অপেক্ষা। হরিয়ানাতে এই মুহূর্তে কংগ্রেস কিন্তু 51টা আসনে এগিয়ে। তো হয়তো তুমি প্রবীর বলবে যে তুমি একটু আগেই বললে 58-59, আমি আবার বলবো কমা বাড়া করছে। এরকম বেশ কয়েকটি আসন রয়েছে যেখানে খুব কাঁটে কাটাক্কার হচ্ছে, ফলে কমা বাড়া চলতেই থাকছে। 51টা আসনে এই মুহূর্তে এগিয়ে হরিয়ানাতে কংগ্রেস এবং হরিয়ানাতে প্রায় ক্ষমতা দখলের পথে কংগ্রেস, একথাই বলা যায়। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আবারও পরবর্তীকালে আমি তোমার সঙ্গে যোগাযোগ করব। কথা বলছিলাম নিউজরুমে উপস্থিত আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে। এই মুহূর্তে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর, যদিও জম্মু কাশ্মীরের নেক টু নেক ফাইট হচ্ছে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস পিডিপি জোটের সঙ্গে। যদিও পিডিপি আলাদা করে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেখানে তাদের সঙ্গে বিজেপির একটা জোরদার লড়াই দেখা যাচ্ছে। কিন্তু হরিয়ানাতে কংগ্রেস এবং বিজেপির সরাসরি লড়াই, যেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু পাল্লা ভারী কংগ্রেসেরই। এবং বুথ ফেরত যে সমস্ত অর্গানাইজেশন, যে সমস্ত সংস্থা যে বুথ ফেরত সমীক্ষা চালিয়েছিলেন এই দুটি রাজ্য নিয়ে, সেখানে কিন্তু হরিয়ানাতে সকলেই, অর্থাৎ সবকটি সংস্থায় কিন্তু কংগ্রেসকেই বলেছিল যে তারা ক্ষমতায় আসতে চলেছে। তা সে ইন্ডিয়া টুডে, সি ভোটারই হোক কিংবা দৈনিক ভাস্কর, পিপলস বাংলায় পালসি হোক কিংবা রিপাবলিক টিভি পিমাক, সকলে কিন্তু হরিয়ানাতে কংগ্রেসকেই এগিয়ে রেখেছে। এবং পক্ষান্তরে আমি যদি জম্মু কাশ্মীরের থেকে দেখি, সেখানেও কিন্তু সবাই যে বিজেপি সরকার করতে চলেছে এটাও কিন্তু কেউ বলেনি। অর্থাৎ এই দুটি রাজ্যে, তবে ফ্যাক্টর হয়ে যেতে পারে এই জায়গায় দাঁড়িয়ে পিডিপি, এই দুই রাজ্যেই কিন্তু চিন্তার ভাঁজ অবশ্যই বিজেপির একটা ছিল, ইনফ্যাক্ট এখনও রয়েছে। কারণ আজকে এই সকাল থেকে ভোট গণনা যখনই শুরু হয়, তারপর থেকে কিন্তু যে ট্রেড আসতে শুরু করেছে, তাতে কিন্তু বিজেপির কপালে চিন্তার ভাঁজ, এটা বলাই যেতে পারে। গণনা শুরু থেকে কংগ্রেসের থেকে পাল্লা ভারী হরিয়ানাতে, বিজেপিকে পেছনে ফেলে ক্রমশই এগিয়ে চলেছে কংগ্রেস। সম্ভবত সরকার করতে চলেছে হরিয়ানাতে। এখনো পর্যন্ত যা ট্রেন্ড, সেই ট্রেন্ডের ওপর বেস করেই আমরা বলছি হরিয়ানাতে এবার অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করেছে। একেবারে টানা 10 বছরের একটি রাজত্বকাল ভারতীয় জনতা পার্টির মনোহরলাল খট্টর এবং পরবর্তীকালে নবাব সিং সাইডে। হরিয়ানাতে পালা বদল হতে চলেছে সম্ভবত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। এখনো পর্যন্ত যা ট্রেন্ড হরিয়ানা
এবং জম্মু কাশ্মীরে সরকার গড়ার পথে কংগ্রেস কি বলবেন? দেখুন, একটা জিনিস, বুথ ফেরত সমীক্ষা অন্তত এইবারের জন্যে ঠিকঠাক মনে হচ্ছে। যে লোকসভা ইলেকশনের সময় তো সবটাই ভুল প্রমাণিত হয়েছিল, তাই জন্যে মোদিকে মিলিজুলি সরকার কোনোভাবে তৈরি করতে হয়েছিল। আর এক্ষেত্রে কংগ্রেসের হাতে এবং বিপক্ষ দলের হাতে, মানে ইন্ডিয়া জোটের কাছে বিজেপির শোচনীয় পরাজয় হতে চলেছে। এটা লোকসভা ইলেকশনের পরে আমরা বলতে পারি একটা বিশাল বড় ধাক্কা, দ্বিতীয় ধাক্কা বলা যায়। এবং মোদির নেতৃত্বে বিজেপি আজকে যে সারা ভারতবর্ষে আস্তে আস্তে জমি হারাচ্ছে সর্বতোভাবে, সেটা আরেকবার প্রমাণিত হলো। এবং আমাদের মনে হয় যে এই ধারা সামনের দিনেও বজায় থাকবে, কারণ সামনে মহারাষ্ট্র ইত্যাদি নির্বাচন আছে। জয়প্রকাশ বাবু, একটা বিষয় একটুখানি জানবার চেষ্টা করব। টানা 10 বছরের একটা রাজত্বকাল বিজেপির হরিয়ানাতে, সেই জায়গায় যদি অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করে, তাহলে জম্মু কাশ্মীরে কোন জাদু বলে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্সের জোট এই জায়গায় বিট দিচ্ছে বিজেপিকে? কি মনে হয় আপনার? দেখুন, সাধারণ মানুষ যারা গণতন্ত্র প্রেমী মানুষ, তারা এইটুকুনি তো বুঝতে পেরেছে যে ধর্মের নামে এগোনো যাবে না, উন্নয়নের নামে এগোতে হবে। এটা তো, এই ভোটটা তো ছিল, একদিকে ছিল বিভাজনের রাজনীতি, ধর্মের নামে বিভাজন করছে বিজেপি, সেই রাজনীতি। আর একদিকে হচ্ছে ইন্ডিয়া জোট, তারা সবাইকে নিয়ে, সব ধর্মকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার রাজনীতি, উন্নয়নের রাজনীতি। সুতরাং সামগ্রিকভাবে দেখতে হবে যে ওই বিভাজনের রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি বনাম সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার রাজনীতি বা পলিসি, এই দুটোর লড়াইয়ে মানুষ ভোট দিয়েছে ইন্ডিয়া জোটকে। এবং আমার মনে হয় সামনের দিনেও এই ধারা বজায় থাকবে। অ্যান্টি ইনকামবেন্সির কথা বলছেন, সেক্ষেত্রে তো পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন, হয়তো চতুর্থবারের জন্যও ক্ষমতায় থাকবেন। যারা কাজ করে তাদের কাছে অ্যান্টি ইনকামবেন্সি থাকে না। কথাটা হচ্ছে মানুষ ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারে, এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য জয়প্রকাশ বাবু। কথা বলছিলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতা, এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে কংগ্রেসে উৎফেরত সমীক্ষা যে সংস্থাগুলি করেছিল সেই দিকেই কিন্তু শিলমোহর দিতে চলেছে, অর্থাৎ কংগ্রেসই আসতে চলেছে ক্ষমতায়। কারণ কি শুধুই কি এই কৃষক আন্দোলন অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, না তার সঙ্গে কুস্তিগীরদের যে আন্দোলন? কারণ বীরেশ ভগত এবারে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এবং এখনো পর্যন্ত অনেকটাই এগিয়ে রয়েছে। কাকে এগিয়ে রাখবে সুজিতা? কাকে এগিয়ে রাখবে না, প্রথম মানে ইংরেজিতে কথাই আছে, মর্নিং শোজ দ্য ডে। প্রথম গণনার প্রথম রাউন্ড থেকে স্পষ্ট ইঙ্গিত হরিয়ানাতে কংগ্রেস এগিয়ে রয়েছে এবং জম্মু কাশ্মীরেও। দুটো রাজ্যের বিধানসভায় 90টা আসন, ম্যাজিক নাম্বার 46 হরিয়ানাতে ক্রস করছে। এখন অনেকটা নিশ্চিত বলা যেতে পারে যে সেখানে ছিল একটা 10 বছরের শাসনকাল ভারতীয় জনতা পার্টির, এবং 10 বছরের শাসনকালে তাদের যে তারা টের পায়নি এটাও বলা যাবে না। বিজেপি বুঝতে পেরেছিল যে এই যে হরিয়ানাতে বিপদ হতে পারে মনোহর লাল খাট্টারকে, সেই কারণে তারা মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়েও দেয়। 10 বছর টার্ম তিনি পুরো কমপ্লিট করেননি। এবং এই 3 বছরে এই বিজেপি শাসনকালে পুরো হরিয়ানা বিভিন্ন সময় উত্তপ্ত হয়েছে। 3 মেজর ঘটনা মানুষের ভোটারদের মধ্যে একটা প্রভাব তৈরি করেছে। একটা তো কৃষক আন্দোলন, এটা
ভারতবর্ষে মানে সর্ববৃহৎ একটি আন্দোলনের দিকে তারা পরিগণিত হয়েছিল, এবং যা স্পষ্ট এই ছিল পুরোপুরি ভারতীয় জনতা পার্টির সরকারের বিরুদ্ধে সেই আন্দোলনটা পরিচালিত হয়েছিল। পরবর্তীতে নুয়ে একটা বড় রকম একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়, যেটাও কিন্তু হরিয়ানার উপর একটা প্রভাব ফেলেছিল, এবং তারপরে যে পরিস্থিতি সাম্প্রতিক সময়গুলোতে হয়ে রয়েছে এখনো পর্যন্ত প্রত্যেকটি দেশটাতে, সব মিলিয়ে হরিয়ানা পরিস্থিতি খুবই এবং বলতে হবে কংগ্রেসের ভূপিন্দর সিং হুডার কথা বলতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার জনপ্রিয়তা উত্তরোত্তর হরিয়ানাতে বৃদ্ধি পেয়েছে। ভূপিন্দর সিং হুডা এবং তার যে ছেলে সাংসদ, তাদের দুজনেরই জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, এবং যে ভারতবর্ষ এসি ভোট যেটা রয়েছে সেই ভোটকে অনেকটা একত্রিত করার ক্ষেত্রে কুমারী সেলজার, যিনি কংগ্রেসের নেত্রী, দীর্ঘদিনের নেত্রী, এখন সিনিয়র নেত্রী, তারও একটা অবদান রয়েছে। ফলে একটা ঐক্যবদ্ধ চেহারা কংগ্রেসের দেখা গেছে, যার ফলাফল হরিয়ানার দিকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। মানুষ পজিটিভ জিনিস দেখতে চায়। মানুষ এই কঠিন পরিস্থিতি যখন চলে, অর্থনীতির গোটা বিশ্বে একটা ভয়ঙ্কর অশান্ত, এখন যুদ্ধ পরিস্থিতি চলছে, সেই রকম পরিস্থিতিতে মানুষ সবসময় ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে একটা তাদের রিলিফ পাওয়ার ব্যাপার থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কংগ্রেসের দিকে হাওয়া বইছিল, এবং কোনো ভুলচুক করেনি যারা সমীক্ষক সংস্থা বা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো সেই দিকে ইঙ্গিতও দিচ্ছিল। বিশেষভাবে হচ্ছে যখন এটি সমীক্ষাটা বেরিয়ে আসে তখন অনেকেই স্পষ্ট হয়ে যায়। এবার অন্যদিকে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরে 90 আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স, এবং তাদের এগিয়ে থাকার যথেষ্ট কারণ আছে। জম্মু কাশ্মীরে ভারতীয় জনতা পার্টি তার যে এজেন্ডা, যেটা ছিল নির্বাচনী এজেন্ডা গোটা দেশ শাসন করার ক্ষেত্রে, অর্থাৎ লোকসভার ক্ষেত্রে, সেই এজেন্ডাকে তারা বাস্তবায়ন কিন্তু করেছে। ফলে সেখানে মানুষের মধ্যে বিশেষ করে কাশ্মীরের জনসংখ্যা আমরা জানি তারা অনেকটাই বিজেপির বিরুদ্ধে নারাজ, এবং হচ্ছে জম্মুতে ভালো রেজাল্ট করছে মানে ভারতীয় জনতা পার্টি। স্পষ্টত জম্মু কাশ্মীরের মধ্যে যেন একটা মেরুকরণ ছবি রয়েছে। অন্যদিকে লাদাখকে যেহেতু এখনো পর্যন্ত লাদাখের ক্ষেত্রে পরিবেশগত যে আন্দোলন ওখানে তৈরি করেছে সোনাম ওয়াংচুকের নেতৃত্বে, লাদাখবাসীর মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। যে লাদাখ আর কি ভারতীয় জনতা পার্টির গড় ছিল, সেই গড়ে একটা সেখানেও একটা আঘাত এসছে। বলা যায় যে ন্যাশনাল কনফারেন্স এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে নেক টু নেক চলছে। এখন এখানে একটা প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি নেক টু নেক বলছে, ভারতীয় জনতা পার্টি পজিশন ভালো রয়েছে, এগিয়ে রয়েছে সেখানে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেসের জোট, অর্থাৎ ওখানেও 46টা আসন যদি ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস পায়, ধরো কিছু আসন যদি কমও পায়, পিডিপি রয়েছে, অর্থাৎ সেখানে তাহলে কিন্তু একটা সেখানে যৌথভাবে একটা সরকার তৈরি হবে, যেখানে কংগ্রেসের এবং বিজেপি দিয়ে রয়েছে। অর্থাৎ সামনে দিয়ে যদি ভারতীয় জনতা পার্টি জম্মু কাশ্মীরের ক্ষেত্রে তার আশাবাদী হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। সেখানে নতুন যে আইন মোতাবেক লেফটেন্যান্ট গভর্নরের একটা অসীম ক্ষমতা থাকবে দিল্লিতে সরকারের লেফটেন্যান্ট গভর্নরের মতো, এবং তিনি ইতিমধ্যে 5 জন বিধায়ককে মনোনীত করেছেন। তার ক্ষমতা বলে তিনি 5 জন বিধায়ককে মনোনীত করতে পারেন, এবং সেটি নির্বাচনের ফলাফলের ভোটের আগেই এই বিষয়টিকে তিনি ভোট পরবর্তী ক্ষেত্রে যখন ফলাফলের আগেই তিনি 5 জনকে নির্বাচিত করে দিয়েছেন। অর্থাৎ জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী অধ্যায়ে খেলা হবে, এটা বলা যেতে পারে। কিন্তু হরিয়ানাতে যে কংগ্রেসের যে পজিটিভ প্রচার এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে তীব্র ক্ষোভ, সেই ক্ষোভকে অত্যন্ত কৌশলী এবং সুচারুভাবে, আবারও বলছি, ভূপিন্দর সিং হুডা, কুমারী সেলজা এবং তার সাথে রাহুল গান্ধীর নেতৃত্ব নিঃসন্দেহে একটা বড় দিকে পদক্ষেপ। এবং যদি হরিয়ানা ভারতীয় জনতা পার্টির পরাজয় ঘটে, তাহলে ভারতবর্ষে এই মুহূর্তে ইন্ডিয়া ব্লক প্রচন্ড শক্তিশালী হবে এবং বিভিন্ন জায়গায় আরো দাবি এর উপর চাপ বাড়বে। বিশেষ করে
অন্ধ্রপ্রদেশ, বিহার, এই জায়গায় বিহারে 2025 সালের নির্বাচন আছে। এবং সবচেয়ে বড় কথা, প্রথমে ভাবা হয়েছিল যে 4টে রাজ্যে আজকে একসাথে নির্বাচন হবে, কিন্তু এই দুটো রাজ্যের নির্বাচন এবং মহারাষ্ট্র যে নির্বাচন এবং ঝাড়খণ্ডের যে নির্বাচন আছে নভেম্বরের দিকে, অর্থাৎ পুজো শেষ হলেই সেখানে জবরদস্ত তৎপরতা চলবে। এই দুটো রাজ্য খুব ভারতীয় জনতা পার্টিকে অনেকটা যে এই ক্ষেত্রে দুশ্চিন্তায় রাখবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সুজিতা কথা বলছিলাম আমাদের এডিটর HF সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে।